আজকে গ্যাস নিয়ে পড়ালেখা করব আমরা। তো পড়ালেখা অর্থাৎ কি বলা যায় এটাকে? একটু ভিন্নভাবে আইডিয়াল গ্যাস আর রিয়াল গ্যাসের ডিফারেন্স গুলাকে দেখার চেষ্টা করব। মানে আদর্শ গ্যাস এটাকে আমরা কিভাবে ডিফাইন করি অ্যাকচুয়ালি ফিজিক্স বা কেমিস্ট্রিতে। তো এগুলাকে আমরা বেসিক্যালি বলি যে যা বয়েলের সূত্র, চার্লসের সূত্র অর্থাৎ আদর্শ গ্যাসের যত সূত্র আছে অ্যাভোগাড্রো সূত্র, সকল সূত্র মেনে চলে যে গ্যাস সেটাকে আমরা বলি আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাস না কোনগুলা? বাস্তবে যত গ্যাস আছে সবই আইডিয়াল গ্যাস না, কোনো কিছুই আইডিয়াল গ্যাস না। আইডিয়াল গ্যাস জাস্ট ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যেই সীমাবদ্ধ। বাট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসারে অনেকটা আইডিয়াল গ্যাসের ফ্লেভার বাস্তবে বাস্তবিকও পাওয়া সম্ভব, বাস্তবেও পাওয়া সম্ভব। তো কথা না বাড়িয়ে আমরা আইডিয়াল গ্যাস এবং রিয়াল গ্যাসের ডিফারেন্স গুলা আজকে ফাইন্ড আউট করার ট্রাই করবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা আইডিয়াল গ্যাসটাকে একটু ডিফাইন করি। আইডিয়াল গ্যাস কোনগুলো? আইডিয়াল গ্যাস কোনগুলো অর্থাৎ যে সকল গ্যাসের আয়তন প্রেসারের সাথে ব্যস্তানুপাতিক। আবার আমরা বলতে পারি যে সকল গ্যাসের আয়তন মোল সংখ্যার সাথে সমানুপাতিক। আবার বলা যায় যেসব গ্যাসের আয়তন টেম্পারেচার বাড়লে আয়তনও বাড়বে। অর্থাৎ এই সকল গ্যাসগুলোকে আমরা কম্বাইন্ডলি যদি সকল সূত্র মেনে চলতে পারে যদি গ্যাসগুলো, তাহলে আমরা সেই গ্যাসগুলোকে আইডিয়াল গ্যাস বলবো, তাই তো? অর্থাৎ এগুলোকে যদি আমি কম্বাইন করি তাহলে একটা আইডিয়াল গ্যাস পাওয়া যাবে। অর্থাৎ সূত্রটা তখন এমন হবে যে যেখানে সরি B is proportional to 1 by P n and T। তো এই সমানুপাতিক ধ্রুবক উঠাই দিয়ে আমরা বলতে পারি V equals to, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করা হয় যেটাকে আমরা নর্মালি R দিয়ে প্রকাশ করি, and R 1 by P n T। আর এর ফলে আমরা পেয়ে যাই সবচেয়ে পরিচিত সূত্র PV equals to n R T। অর্থাৎ এটাকে আমরা আইডিয়াল গ্যাসের সূত্র হিসেবে জানি। এখন কথা হচ্ছে এখানে যত গ্যাস আছে সকল গ্যাসই তো প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কমতেছে, বা মোল সংখ্যা বাড়ালে ভলিউম বাড়তেছে, টেম্পারেচার বৃদ্ধি করলে ভলিউম বাড়তেছে। তাহলে আইডিয়াল গ্যাস না কোনগুলো? মানে এই সকল সূত্র যারা মেনে চলবে না সেগুলোই আইডিয়াল গ্যাস না, সেগুলো কি রিয়েল গ্যাস। তো এখন আমরা যদি রিয়েল গ্যাস নিয়ে কথা বলি, রিয়েল গ্যাসে আমাদের যে আদর্শ গ্যাসের সূত্রগুলো আছে সেগুলো তো মেনে চলবেই না। পাশাপাশি রিয়েল গ্যাসের জন্য আমাদের অ্যামাগো বক্ররেখা নামে একটা রেখা আছে। অর্থাৎ সেই রেখাটা কেমন একটু বক্র, মানে নর্মালি এটা যদি একটা গ্রাফ হয়, বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? পিভি এর মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাই তো? পিভি এর যে ভ্যালুটা সেটা আমি পিও যেমন ভাবেই পি চেঞ্জ করি না কেন, যেমন ভাবেই এর আয়তন চেঞ্জ করি না কেন, পিভি এর মানটা অলওয়েজ একটা ফিক্সড ভ্যালু থাকবে। আর সেই ফিক্সড ভ্যালুটাকে আমরা পিভি এর গুণফল আকারে এই গ্রাফে প্রকাশ করতে পারি। আর অপোজিটে আমরা এক্স অ্যাক্সিসে আমরা ধরা যাক পি পি বাড়াইতেছি, অর্থাৎ প্রেসার ইনক্রিজ করতেছি। তো প্রেসার ইনক্রিজ করলেও এখানে আমার পিভি এর যে মানটা থাকবে সেটা কনস্ট্যান্ট থাকবে। ধরা যাক এটা এমন, আচ্ছা ধরা যাক এটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হিসাবেই আছে। তো আমরা কিছু গ্রাফ এখানে দেখি যে, অর্থাৎ বিজ্ঞানী অ্যামাগট অ্যাকচুয়ালি অ্যামাগটস কার্ভ, অ্যামাগটস
my god, ওকে, এটা হচ্ছে অ্যামাগোর বক্ররেখা। তো এখানে অ্যামাগোর বক্ররেখাগুলো কিভাবে আসছে? বিজ্ঞানী অ্যামাগো বিভিন্ন গ্যাস নিয়ে, অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এমন এমন অনেকগুলো গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করছে। কিভাবে এক্সপেরিমেন্ট করছে? উনি প্রেসার ইনক্রিজ করছে, অর্থাৎ একটা গ্যাসের উপর অনেক চাপ দিছে আর অনেকগুলো গ্যাস, ভিন্ন ভিন্ন গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট চালাইছে। And তারপরে কি দেখা গেছে? উনি খেয়াল করলেন, উনি প্রেসার ইনক্রিজ করলেন, এমন ভাবছিলেন যে হয়তো পি এন্ড ভি এর গুণফলগুলো তো কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। দুঃখজনক যে এই পি ভি এর গুণফলটা কনস্ট্যান্ট ছিল না। এটা কেমন ছিল? ধরা যাক এটা একটা রেখা, ঠিক আছে? আর যেটা আমি বলি, ধরা যাক এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো আবার এটা আরেকটা রেখা, এটা ধরা যাক কার্বন ডাইঅক্সাইড। আবার আরেকটা রেখা দেখে দেওয়া যায়, মাঝখান দিয়ে একটা নিই। এটা হচ্ছে অক্সিজেনের রেখা। তো অ্যাকচুয়ালি রেখাগুলা যাওয়ার কথা ছিল কিভাবে? এক্স অ্যাক্সিসের প্যারালাল বা সমান্তরাল যাওয়ার কথা ছিল, কিন্তু রেখাগুলো সমান্তরাল যায়নি, বরং কিভাবে গিয়েছে? কার্ভড হয়েছে রেখাগুলো। তো রেখাগুলো যেহেতু অনেক বিচ্যুত হয়ে গিয়েছে, বিচ্যুতিটাকে আমরা কিভাবে ডিফাইন করব? বিচ্যুতিটাকে আমরা বলবো যে এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা রেখা ছিল, যা পিভি এর গুণফল হলো একটা কনস্ট্যান্ট মান দিয়ে গেছে আমার, সেটার সাথে আমার এক্স এক্স মানে এই রেখাটার নিচের দিকে কতটুকু নিচ দিয়ে রেখাটা গিয়েছিল, সেটা হচ্ছে বিচ্যুতির মান। তো বিচ্যুতি এখানে কার বিচ্যুতি সবচেয়ে বেশি দেখা গেছে? যে কার্বন ডাই অক্সাইডের বিচ্যুতিটা সবচেয়ে বেশি, নাইট্রোজেনের বিচ্যুতিটা তার চেয়ে একটু কম। সরি, নাইট্রোজেনের বিচ্যুতিটা এখানে কম না, নাইট্রোজেনের বিচ্যুতি রেখা কোনটা? নাইট্রোজেনের বিচ্যুতি রেখা এইটা, অর্থাৎ নাইট্রোজেনের সবচেয়ে কম বিচ্যুতি হয়েছে, কারণ এই রেখাটা ফলো করছে নাইট্রোজেন। আর অক্সিজেনের বিচ্যুতিটা একটু বেশি হয়েছে, অর্থাৎ এই রেখাটা। তো এখন এই বিচ্যুতিগুলো কিভাবে আসলো? এখন গ্যাসগুলো আইডিয়াল না, তাই না? গ্যাসগুলো কিরকম? গ্যাসগুলো হচ্ছে বাস্তব গ্যাস, বা যে সকল গ্যাস অ্যাকচুয়ালি তরল হইতে চাইবে, বা তরল হওয়ার টেন্ডেন্সি বা আকর্ষণ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি দেখাবে, বা আদর্শ থেকে অনেক বেশি বিচ্যুত হয়ে, এমনকি যেটাকে তরল করা সম্ভব, ইজিলি তরল করা সম্ভব, সেটার বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। এভাবে আমরা যদি ক্রমান্বয়ে, আচ্ছা এখানে র্যান্ডমলি আমি আরেকটা গ্রাফ আঁকি, সেটা হচ্ছে এই, এটা সবচেয়ে বিচ্যুতি বেশি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, এটা হচ্ছে অ্যামোনিয়া, NH3। এখন কথা হচ্ছে আমি এগুলা সবচেয়ে বেশি বিচ্যুতি বা কম বিচ্যুতি কিভাবে দিলাম? তো সেটা বোঝার জন্য আমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, অর্থাৎ মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের কিছু কনসেপ্ট এখানে দরকার। তো এখানে অ্যামোনিয়া কি কেমন? অ্যামোনিয়া তো একটু পোলার অণু, তাই না? অ্যামোনিয়ার আবার হাইড্রোজেন বন্ডও সম্ভব। ও হাইড্রোজেন বন্ড সম্ভব বলেই যে ও তরলে হবে এমন না ব্যাপারটা। ও হাইড্রোজেন বন্ড সম্ভব বলে ওর আকর্ষণটা একটু তীব্রতর হয়েছে, তাই না? বা পোলার হয়েছে, ওকে, অর্থাৎ ওর বন্ডটা একটু শক্তিশালী, মানে কম্পারেটিভলি নন পোলার অণু। কার্বন ডাই অক্সাইড তো নন পোলার, তাই না? নাইট্রোজেন নন পোলার, অক্সিজেন নন পোলার। তো নন পোলার অণুর ক্ষেত্রে একটা বল কাজ করে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, VDW লিখলাম। তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার বেশি হবে? যার মলিকুলার ওয়েট বেশি, অর্থাৎ আণবিক ভর যার বেশি, মলিকুলার ওয়েট যার বেশি, VDW তার বেশি, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা তার হচ্ছে বেশি। আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বা অণুর মধ্যে যে নন পোলার অণুর মধ্যে যে লন্ডন ফোর্সটা আছে, তার চেয়েও বেশি তীব্রতর বন্ধন, সরি তীব্রতর মানে বন্ধন শক্তিশালী, এটা কার হবে? অ্যামোনিয়ার হবে। এখন যার বন্ড যত বেশি শক্তিশালী, তার বিকৃতিটাও সবচেয়ে বেশি হবে, ঠিক আছে না? এখন
যেটা বলছিলাম, এখন কার বিচ্যুতি সবচেয়ে বেশি হবে? যার আকর্ষণ তীব্রতর। অর্থাৎ কার আকর্ষণ তীব্রতর? আচ্ছা, একটা একটা জিনিস ভেবে দেখা যায় না? যে তর তরলের যে আকর্ষণ, অর্থাৎ পানি বা any liquid substance, সেগুলোর আকর্ষণ তো বায়ুর থেকে তীব্রতর, তাই না? তো অক্সিজেনের যে আকর্ষণ হবে, মানে অক্সিজেন অণুর যে আকর্ষণ, অ্যামোনিয়া না, পানির আকর্ষণ তো তার থেকে বেশি। এখন অ্যামোনিয়ার থেকে পানির বন্ডটা অধিক স্ট্রং বলেই তো পানিটা হচ্ছে পানি তরল, তাই না? বাট অ্যামোনিয়া গ্যাস, এখন এই গ্রাফে আমি যদি পানি প্লট করতাম, পানির গ্রাফটা অবভিয়াসলি অবভিয়াসলি অ্যামোনিয়ার গ্রাফের থেকে বেশি মানে বেশি বিচ্যুতি হতো আর কি পানির, তাই না? তো যেটা অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে, সরি, তো যেই অণুর আকর্ষণটা তীব্রতর, অর্থাৎ সে আইডিয়াল কন্ডিশন থেকে তত বেশি বিচ্যুত হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? এখন যার বন্ড বেশি শক্তিশালী, সেই তো তত বেশি তরল হতে চাবে, আর সে তত বেশি গ্যাস থাকতে চাবে না, সে তত বেশি আইডিয়াল থাকতে চাবে না, সে তত বেশি আইডিয়াল কন্ডিশন থেকে বের হইতে চাবে। এখন কথা হচ্ছে এইখানে অ্যামাগো বক্ররেখা থেকে আমরা জানলাম যে বাস্তবে যা গ্যাস আছে কোনোটাই কি আইডিয়াল কন্ডিশন মেনে চলে না, দ্যাটস ওয়াই এগুলা আইডিয়াল গ্যাস না। তো আইডিয়াল গ্যাস ও রিয়েল গ্যাসের মধ্যে একটা একটা মানে বলা যায় যে সেতু বন্ধন রচনা করেছে অ্যামাগোর বক্ররেখা। তো এখন আমরা জিনিসটা বুঝলাম যে আইডিয়াল কন্ডিশন থেকে যত বেশি মানে বিকৃত হচ্ছে, অর্থাৎ যত বেশি বিচ্যুতি ঘটছে, তত সেটা রিয়েল গ্যাসের টেন্ডেন্সিটা তত বাড়তেছে। তো এই কন্ডিশনটা আমরা ফলো করে আমরা রিয়েল গ্যাসগুলোকেও আইডিয়াল গ্যাসের যে সমীকরণটা ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, এটার মতো করে অনেকটা ডিফাইন করার ট্রাই করব। তো এখানে কি, এখানে আমরা বলতে পারি না যে আগে ছিল আমাদের হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, আর এখানে আমরা নতুন একটা সমীকরণ দাঁড় করাবো। আচ্ছা, আমরা আগে যে ভলিউম মাপতাম, সেটা কি আমরা যে পাত্রে রাখা আছে কোনো গ্যাস, সেই পাত্রের ভলিউম মাপতাম, তাই না? অর্থাৎ ভলিউমটা আমরা কি মাপতাম? পাত্রের আয়তন মাপতাম, রাইট? পাত্রের আয়তন। আর প্রেসারটা আমরা কিভাবে মাপতাম? প্রেসারটা মাপতাম আমরা এখান থেকে নিয়ে প্রেসারটা মাপতাম, সরি একটু প্রেসারটা মাপতাম যে আমাদের পাত্রের মানে দেওয়ালে আমাদের গ্যাসটা কত বেশি কিভাবে মানে চাপ প্রয়োগ করতেছে, অর্থাৎ যত বেশি একক আয়তনে ফোর্স প্রয়োগ করতেছে, অর্থাৎ পি ইকুয়ালস টু এফ বাই এ, তাই না? একক আয়তনে, সরি একক ক্ষেত্রফলে যত বেশি ফোর্স প্রয়োগ করতেছে সেটাইকে আমরা প্রেসার মাপতাম, অর্থাৎ পাত্রের দেয়ালে পরিমাপকৃত প্রেসার, পাত্রের দেয়ালে ওকে। এখন রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা এগুলা ডিফারেন্ট পাবো, অর্থাৎ রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা যে পাত্রের দেয়ালে যেই প্রেসারটা পেতাম, আমরা অ্যাকচুয়ালি সেই প্রেসারটা পাবো না, বা আমরা যেই আয়তনটা পরিমাপ করতাম আগে, সেই আয়তনটাও আমরা পাবো না। কেমন আয়তন পাবো সেটা ব্যাখ্যা করার জন্য আহ কিছু ব্যাখ্যা এখন দেওয়া জরুরি। সেটা হচ্ছে, যখন আমরা পাত্রের দেয়ালে প্রেসার পরিমাপ করতাম, তখন আমরা প্রেসারটা কিছুটা কম পেতাম। কারণ কি? কারণ কি রিয়েল মানে প্রেসারটা আমরা এখানে সাইডে লিখি, প্রেসারটা আমরা হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে কম পাবো। কেন কম পাবো? কারণ বাস্তব গ্যাসগুলো
ওই যে বলেছিলাম যে পানির অণুগুলা কি অনেক আকর্ষণধর্মী, অর্থাৎ পানির বিচ্যুতি সবচেয়ে বেশি হবে, জলীয় বাষ্পের বিচ্যুতি সবচেয়ে বেশি হবে, কারণ জলীয় বাষ্পকে তরল করা সহজ। আর তরলের কি আকর্ষণধর্মীটা অনেক বেশি না, এজন্য তরল অর্থাৎ বাষ্পগুলো, জলীয় বাষ্পগুলো পাত্রের দেয়ালে খুবই কম প্রেসার দেবে, কারণ ওর মধ্যে একটা আকর্ষণ বল বিদ্যমান, যাকে আমি সকল আকর্ষণ বলের একটা মেইন আকর্ষণ বলটা আমি লিখি, অর্থাৎ ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ যত বেশি, অণুর নিজের প্রতি নিজের একটা আকর্ষণ। আচ্ছা, আমি একটা ফিগার ড্র করি, যেটা হচ্ছে এটা একটা পাত্র, এখানে বিভিন্ন গ্যাস মলিকিউল আছে, আমি এটা কপি করি একটু। ওকে, বিভিন্ন গ্যাস মলিকিউলস আছে। ওকে, এখন কোনো গ্যাসে যদি নিজের প্রতি নিজের আকর্ষণ থাকে, অর্থাৎ এই অণুর সাথে এই অণুর, এই অণুর সাথে এই অণুর, এই অণুর সাথে এই অণুর, সে কি চাবে পাত্রের দেয়ালে সজোরে গিয়ে অনেক জোরে প্রেসার প্রয়োগ করতে? সে তো নিজের সাথে নিজে চিপকে থাকতে চাবে, তাই না? একদম এখানে এখানে কি প্রেসারটা কি রিডিউস হয়ে যাবে না? অর্থাৎ ভ্যান্ডার ওয়ালস আকর্ষণটা যত বেশি থাকবে, প্রেসারটাও কি তত কম হবে, রাইট? এখন যেহেতু আমরা প্রেসার কম পাচ্ছি, বাট পাত্রের মধ্যে অণুগুলো তো ঠিকই প্রেসার ফিল করতেছে, রাইট? অণুরা কি নিচের সাথে নিচে, নিজের সাথে নিজের সাথে ধাক্কাধাক্কি করতেছে না? অবভিয়াসলি গ্যাসের, আমরা তো সেই প্রেসারটাই পরিমাপ করতে চাই যেটা গ্যাস অ্যাকচুয়ালি ফিল করতেছে। পাত্রের দেয়ালে তো আমরা অনেক প্রেসার, অনেক রকমের প্রেসারই তো পাইতে পারি, বাট সেটা কি অ্যাকচুয়াল গ্যাসের প্রেসার হবে? না, সেটা গ্যাসের প্রেসার হবে না। পাত্রর মধ্যে গ্যাসের নিজের অণুগুলোও নিজের মধ্যে যে প্রেসার ফিল করতেছে, আচ্ছা আমরা এখানে যে প্রেসার মাপতেছি, আমরা কি পাত্রের দেয়াল, মানে পাত্র যেটা ফিল করবে করবে সেটা মাপবো, নাকি গ্যাস যেটা ফিল করবে সেটা মাপবো? অবভিয়াসলি গ্যাসকে এখানে আমরা আগায় রাখবো, কারণ আমরা গ্যাস নিয়েই আমরা ডিল করতেছি এখানে, তাই না? এখানে আমরা রিয়েল গ্যাস কেন, আইডিয়াল গ্যাস কেন, সেগুলো নিয়েই কথা বলতেছি। সো এখানে গ্যাস নিজে 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 ধাক্কাধাক্কি করলে কি ওর প্রেসারটা একটু বেড়ে যাবে, বাট আমরা বাইরের থেকে সেটা কম পরিমাপ করতেছিলাম এখন, এই জন্য আইডিয়াল গ্যাসের ইকুয়েশনে আমাদেরকে প্রেসার পরিমাপ, মানে প্রেসারটা একটু চেঞ্জ করে দিতে হবে, তারপরেই আমরা কি পাবো, আমরা যে অ্যাকচুয়াল প্রেসারটা ছিল সেটা পাবো। তো দ্যাটস ওয়াই আমরা এখানে পি কে আমি আর পি রাখতেছি না, পি কে কিছু একটা অ্যাড করতে হবে, পি কে কিছু একটা অ্যাড করতে হবে, এই অ্যাড যেটা করতে হবে সেটা আমি ফাঁকা রাখলাম। আর এখানে গ্যাসের নিজের যখন আমরা যখন আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলতেছিলাম, আমরা আমরা ধরেই নিয়েছিলাম যে আইডিয়াল গ্যাসের কোনো ইয়ে নেই, কি বলে, অর্থাৎ আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো নিজের মধ্যে অণুর যে আয়তনটা ছিল, সেই আয়তনটাকে আমরা ধরে নিয়েছিলাম যে কোনো আয়তন এখানে গ্যাসের নাই। আমরা ধরে নিয়েছিলাম যে একদম গ্যাস দেখতে খুবই নগণ্য হবে, খুবই নগণ্য সাইজের, এর তো কোনো আকারই থাকবে না, এর কি আবার কিসের আয়তন থাকবে, তাই তো? এটাই আমরা আহ সরি, এটাই আমরা হচ্ছে ভেবে নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? না, অ্যাকচুয়ালি গ্যাসের যে আয়তন আছে, সেই আয়তনটা, এটা আমরা মুছেই দিতেছি এটা। আচ্ছা, okay, আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাস ফ্রিলি মুভ করতে পারতেছে পুরা ইয়েতে, পুরা পাত্রের মধ্যে। তো গ্যাসের যে আমরা হচ্ছে আয়তনটা পরিমাপ করতাম, সেটা আগে পরিমাপ করতাম পাত্রের আয়তন, রাইট? কিন্তু আমরা পাত্রের আয়তনের সাথে আমরা এটা বুঝতাম না যে কেন আমরা পাত্রের আয়তনটা পরিমাপ করতেছি, কারণ পাত্রের আয়তনের সমস্ত আয়তনটা ছিল মুক্ত আয়তন, আর গ্যাস মুক্ত, অর্থাৎ ফ্রি স্পেস যত বেশি ছিল, পুরোটাই কি পাত্রের আয়তন সমান ছিল। তো সেই জন্য আমরা পাত্রের আয়তনটাকে আয়তন হিসেবে কনসিডার করতাম আগে, বা কেমন গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তাই না? কিন্তু রিয়েল গ্যাসে কি আইডিয়াল গ্যাসের মতো আয়তন থাকবে?
রিয়েল গ্যাসে তো হচ্ছে নিজে গ্যাসের নিজের আয়তন আছে, অবভিয়াসলি আছে। কার্বন ডাই অক্সাইডের কোনো আয়তন নাই? পানির কি কোনো আয়তন নাই? অবভিয়াসলি আছে, জলীয় বাষ্পেরও একটা আয়তন আছে। অর্থাৎ ফ্রি মুভেবল যে স্পেস থাকবে সেইটা আমরা আগে কাউন্ট করতাম না। ফ্রি মুভেবল স্পেস, ফ্রি মুভেবল স্পেস, সেটা আমরা আগে কাউন্ট করতাম না, বাট বর্তমানে আমাদেরকে এটা কাউন্টে রাখতে হবে, তাই না? তো এখন ধরা যাক যে সমস্ত গ্যাসগুলোকে, পাত্রে যত গ্যাস ছিল সব গ্যাসগুলোকে আমি পাত্রের একটা কর্নারে জড়ো করলাম। কিভাবে জড়ো করলাম? সামহাও আচ্ছা ধরা যাক সামহাও জড়ো করতে পারছি। এখন ধরা গেছে যে পাত্রের মধ্যে এই পরিমাণ গ্যাস আমার জায়গা দখল করেছিল, অর্থাৎ আমাকে এখন মুক্ত স্পেস আগের মতোই আছে নাকি কমে গেছে? অবভিয়াসলি কমে গেছে। তো কেমন কমে গেছে? সেজন্য আমাদেরকে হচ্ছে এই ইকুয়েশনে আয়তনটাকে একটু রিডিউস করে নিতে হইতো, ভি মাইনাস সামথিং। কি রিডিউস করতে হবে, কি প্রেসার অ্যাড করতে হবে সেটা পরে এক্সপ্লেন করতেছি। তো এনআরটি সমান লিখে রাখি। আচ্ছা, এখানে গ্যাসগুলো যে নিজের আয়তন দখল করে আছে, তাই না? সেইটা ধরা যাক সেই আয়তনটা কিসের সমানুপাতিক? এখানে হচ্ছে যে আয়তনটা দখল করে আছে সেই আয়তনটা, ধরা যাক আমি সেই আয়তনটাকে হচ্ছে পি দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, কিছু একটা রিডিউস করবো আমরা, যে যে আয়তনটাকে বিয়োগ করবো সেই আয়তনটা কিছু একটা সমানুপাতিক, সেটা ধরা যাক বি এর সমানুপাতিক। অর্থাৎ বি হচ্ছে এমন একটা অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটা বাড়লে আমার বিয়োগ সেটা বেশি করতে হবে, অর্থাৎ আয়তনটা আমার এখান থেকে সেই ভিটা তত বেশি মাইনাস করতে হবে আমাকে। তো সেই বিটা এখানে যত মোল থাকবে তত মোলটা, অর্থাৎ মোলের সমানুপাতিক হবে। গ্যাস যদি বেশি হয় তাহলে কি আমাকে বেশি পরিমাণ গ্যাস কমায় ফেলতে হবে না? গ্যাসের আয়তনটা অনেক বেশি হয়ে যাবে তখন। তখন এখানে দেখা যাবে যে এই পরিমাণ যেহেতু গ্যাস আমরা ধরে নিচ্ছিলাম, তখন যদি আয়তন মানে গ্যাসের অণুর সংখ্যা বেশি হয় তখন কি এই পরিমাণ গ্যাস থাকবে। আবার আরো যদি বেশি হয় তাহলে কি এই পরিমাণ গ্যাস থাকবে। এখন এত গ্যাস আমরা না ধরে আমরা জাস্ট এক্সাম্পলের জন্য এতটুকুই ধরলাম। ওকে, তো মোল সংখ্যারও সমানুপাতিক হবে, অর্থাৎ যে আয়তনটা আমার হচ্ছে বাদ পড়তেছে সেই আয়তনটা দুইটা জিনিসের সমানুপাতিক, সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে ওই বি এর সমানুপাতিক, আর সেটা হচ্ছে এন এর সমানুপাতিক, অর্থাৎ মূল সংখ্যার সমানুপাতিক, রাইট? এখন আমরা বি কে কি দ্বারা প্রকাশ করি? বি কে আমরা প্রকাশ করি যেটা, সেটা হচ্ছে সরি, বি কে আমরা প্রকাশ করি না, মানে প্রতিটি গ্যাসের জন্য যে জড়কৃত আয়তনটা আছে সেটাই তো বি এর পরিমাপ। তো বি জিনিসটা কি? এই জিনিসটাকে বি বলা হয়। অর্থাৎ এক মোলের মধ্যে এত সংখ্যক অণু আছে, এত সংখ্যক, সরি এত সংখ্যক না, এই পরিমাণ হচ্ছে গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ যত মোল গ্যাস থাকবে সেই আয়তন পরিমাণ আয়তনটা আমাকে কনসিডার নিতে হবে, আর অ্যাভোগাড্রো নাম্বারটা আমাকে হচ্ছে কনসিডারে নিতে হবে। আর 4 দিয়ে গুণ করলাম কেন? এটা একই সাথে ভয়েড স্পেসের কারণে, এটা মাঝখানে হচ্ছে বিভিন্ন ভয়েড স্পেস থাকে, তো প্রতি চারটার জন্য আমাকে হিসাব করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই বি এর হিসাবের মধ্যে 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু হচ্ছে অণুর আয়তন, সেই পরিমাণটা আমাকে বিয়োগ করতে হবে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পাইতে হইলে। তো এখানে আমরা সেই এন বিটা লিখে দিলাম, এন বি। আর এক্সট্রা প্রেসার, ওকে, প্রেসার যে পরিমাণ অ্যাড করতে হবে সেটা তো আমার কোনটা যেন বলছিলাম, প্রেসার অ্যাড করতে হবে, এক্সট্রা প্রেসার, এক্সট্রা প্রেসার, এক্সট্রা প্রেসার।
ওকে, আমার যে এক্সট্রা প্রেশারটা হবে এখন, যত পরিমাণ হচ্ছে আমার ভ্যান্ডারওয়ালস আকর্ষণজনিত আমার যে চাপটা রেডিউস হয়েছিল, অর্থাৎ আয়তনটা কমে গিয়েছিল, সেইটাই তো আমাকে এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ কত বেশি পরিমাণ আমার আয়তন কমেছিল সেটার উপর মানে প্রেশার কমে গিয়েছিল সেটার উপর আমার নির্ভর করতেছে। এখন আমার প্রতিটা গ্যাসের জন্য দুটি করে, আমি যদি এখন ধরি যে যে প্রেশারটা আমার হচ্ছে কমে যাচ্ছে, সেই প্রেশারটা মানে পাত্রের দেয়ালে আমরা মেজার করতেছি কম প্রেশার না, আগে তো গ্যাস নিজের আকর্ষণের মধ্যে এই জন্য প্রেশার অনেক বেড়ে গেছিল। তো যে প্রেশারটা আমরা এখানে হিসাবে আনবো, অর্থাৎ কমে যাওয়া প্রেশারটা পাত্রের দেয়ালে, সেটা তো যে আকর্ষণের কারণে, সেই আকর্ষণের জন্য মানে প্রতি গ্যাসের, অর্থাৎ এক্স অণুর আকর্ষণ আর ওয়াই অণুর আকর্ষণের কারণে ধরা যাক যে এই পাত্রটা আমরা হচ্ছে, সরি, চাপটা আমরা হচ্ছে অ্যাড করব, তাই না? তো সেই চাপটা অ্যাড করার জন্য এক্স চাপ আর ওয়াই চাপ, মানে সরি, ওয়াই, এক্স আর ওয়াই অণুর মধ্যকার যে আন্তঃআণবিক বল প্রতি একক ক্ষেত্রফলে, সেটাই হচ্ছে সেই প্রেশারটা, তাই না? এটা হচ্ছে এক্স এর জন্য প্রেশার, এটা ওয়াই এর জন্য প্রেশার। এখন এক্স গ্যাসের প্রতি আয়তনে যত মোল সংখ্যা আছে, অর্থাৎ ঘনত্বটা আছে, তো প্রেশারটা আমার ঘনত্বের উপর নির্ভর করবে না? অর্থাৎ কোনো গ্যাস যদি বেশি ঘন হয় তার প্রেশারটাও অনেক বেশি থাকবে না? অর্থাৎ এর ঘনত্ব, দুটা অনেকগুলো অণু আছে, এই ঘনত্ব অনেক, মানে এটা অনেক বেশি ঘন, তাই না? তো এটা যদি ঘন, এটা যদি অনেক বেশি ঘন হয়, তো সেটার প্রেশার বেশি হবে। তো সেই রিজন থেকে আমরা এখানে বলতে পারি এন বাই ভি ইন্টু এন বাই ভি, দুইটা অণুর আন্তঃআণবিক আকর্ষণের জন্য যে প্রেশারটা আমরা কম হিসাব করেছিলাম সেইটা। তো সেটা সমানুপাতিক ধ্রুবক ওঠানোর জন্য আমাদের এ ইউজ করতে হয়, এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। ওকে, তো এই পরিমাণ প্রেশার আমরা কম হিসাব করেছিলাম, এই জন্য আমাদেরকে এখন একটু বেশি পরিমাণ হিসাব করতে হবে, রাইট? তো ইকুয়েশনটা ঠিক রাখার জন্য, তো দ্যাটস ওয়াই আমরা এখন একটা প্রেশার অ্যাড করব, সেটা হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখানে এন হচ্ছে মোল সংখ্যা আর ভি হচ্ছে আয়তন। তো এই ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস সলভ করতে পারলাম, সেটা হচ্ছে আমার যদি আদর্শ গ্যাসের ইকুয়েশনটা আমাকে মেনে চলতে হয়, তাহলে আমাকে একটা এক্সট্রা প্রেশার অ্যাড করতে হবে, আর একটা আয়তনটা ফ্রি মুভেবল রাখার জন্য একটা আয়তন, কনসিডারেবল একটা আয়তন আমাকে বিয়োগ করতে হবে। এখন ধরা যাক, কি ধরা যায়, এখন ধরা যাক এই ইকুয়েশনটা আমার ধরা ঠিক আছে কিনা, বা আচ্ছা, এখানে আরেকটা টার্মের সাথে পরিচয় হওয়া দরকার, সেটা হচ্ছে একটা গ্যাসের সংকোচনশীলতা, অর্থাৎ তার বিচ্যুতির পরিমাণটা কত বেশি বা কত কম, সেটা আমরা একটা টার্মের সাহায্যে বুঝতে পারি, সেটা হচ্ছে গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক। সংকোচনশীল গুণাঙ্ক, সংকোচনশীল গুণাঙ্ক, যাকে আমরা পরিচয় মানে যাকে আমরা সংক্ষেপে জেড দ্বারা প্রকাশ করে থাকি। এখন জেড অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে, বা সংকোচনশীল গুণাঙ্কটা আসলে কি বোঝাচ্ছে, সেটা বোঝার জন্য সেটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে যে আমাদের আদর্শ গ্যাস থেকে যে বাস্তব গ্যাসটা, সেটা কতটুকু বিচ্যুতি হয়েছে। তো সেটা কতটুকু বিচ্যুতি হয়েছে, সেটা যদি জেড হয়, তো সেটা জেড এর ফর্মুলাটা হচ্ছে জেড ইকুয়ালস টু পিভি বাই এনআরটি, অর্থাৎ পিভি বাই এনআরটির যে রেশিওটা, সেটাই আমার হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো আমরা প্রেশারটা ডিফারেন্ট পাইতেছি, আয়তনটাও ডিফারেন্ট পাইতেছি। তো সেটার জন্য আমাদেরকে যে আয়তন অ্যাকচুয়ালি পাচ্ছি এনআরটি পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনআরটি যে ভ্যালু পাওয়ার কথা ছিল, সেটার তুলনায় আমরা অ্যাকচুয়াল যে ভ্যালু পাচ্ছি, সেইটার যে অনুপাতটা, সেটাকে আমরা সংকোচনশীল গুণাঙ্ক দিয়ে প্রকাশ করি, অর্থাৎ সেটা হচ্ছে জেড। তো জেড এর ভ্যালুটা +1 মানে হচ্ছে আচ্ছা সেটা পরে বলতেছি। তো জেড এর ভ্যালুটা, আচ্ছা সেটা এখনই বলি। জেড যদি
ইকুয়ালস টু 1 হয়, সেটাই তো আমার আদর্শ গ্যাস হবে, তাই না? অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটা মেনে চলতেছে। আর জেড যদি গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ আমার হচ্ছে পিভি এর মানটা কি এনআরটি থেকে বড়, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি। আর যেখানে পিভি পিভি এর মানটা এনআরটির থেকে ছোট থাকবে সেটা কি ঋণাত্মক বিচ্যুতি। যেখানে জেড এর মান 1 এর থেকে কম থাকবে সেটা কি আমার ঋণাত্মক বিচ্যুতি, নেগেটিভ বিচ্যুতি। ওকে, তো এগুলা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সেটা ধীরে ধীরে এখন যদি এক্সপ্লেন করি, তাহলে আমরা যেটা পাবো, আমরা ফার্স্টে যে অ্যামাগোর কার্ভটা পাইছিলাম সেটার কাছে যাই। সেটা যদি আমি কপি করে পেস্ট নিয়ে আসি, এটা হচ্ছে এটা। আমরা অ্যামাগো কার্ভে দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ গ্যাস পিভি থেকে নিচে নেমে, মানে পিভি যে স্ট্রেট লাইনটা ছিল সেই লাইনটা থেকে আমার কিছুটা নিচে নেমে গেছে, আবার কোনো গ্যাস উপরে উঠে গেছে। অর্থাৎ সকল গ্যাসই আছে। এখানে আমি একটা কার্ভ অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে হিলিয়ামের কার্ভ। হিলিয়াম এবং হাইড্রোজেন স্বল্প মানে আণবিক ভর বিশিষ্ট যে গ্যাসগুলো, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস, সেগুলো আছে। সেই হাইড্রোজেন গুলা স্ট্রেটলি খালি ধনাত্মক ভাবেই উঠতে থাকে সেই রেখার থেকে, অর্থাৎ সেটা পজিটিভ বিচ্যুতি পাওয়া যায় এটা। কিন্তু এই পজিটিভ বিচ্যুতি, নেগেটিভ বিচ্যুতি, সেটা দিয়ে আসলে কি বুঝাইতেছে, তাই না? অর্থাৎ পিভি এর মানটা আমার যদি এনআরটি থেকে বেশি হয়, অলওয়েজ বেশি থাকে, সেটা হচ্ছে আমার হিলিয়াম হাইড্রোজেনের ক্ষেত্রে থাকবে। আর যে সকল ক্ষেত্রে নিচে নেমে গেছে সেই সকল গ্যাসের ক্ষেত্রে আমরা নেগেটিভ বিচ্যুতি অর্থাৎ জেড এর ভ্যালুটা ঋণাত্মক পাইতেছি। একটা জিনিস খেয়াল করলে বোঝা যাইতেছে যে এনআরটি থেকে, অর্থাৎ এই নিচের টার্মটা থেকে উপরের টার্মটা যদি ছোট হয় তাহলেই কেবল মানে 1 এর থেকে ছোট পাবো। আর পিভি টার্মটা যদি এনআরটি থেকে বড় হয়, অর্থাৎ গ্যাসটা যদি বেশি মানে পি আর ভি এর গুণফলটা যদি বেশি থাকে তাহলে এনআরটি থেকে বেশি পাবো, অর্থাৎ সেটা 1 এর থেকে গ্রেটার হবে। তো হিলিয়াম হাইড্রোজেন এমন গ্যাস যার পিভি এর মান অলওয়েজ এনআরটি থেকে বেটার। তো হিলিয়াম হাইড্রোজেন এই জন্য অলওয়েজ ওই রেখাটা থেকে ধনাত্মক ভাবে উপরের দিকে উঠতেই থাকে। আর কিছু গ্যাস আমরা দেখলাম সেটা সেই কার্ভ থেকে নিচে নেমে আবার উপরে উঠতেছে। তো সেইটা থেকে আমরা এখন বিভিন্ন অ্যানালজি আনতে পারি, বিভিন্ন টার্মের সাথে পরিচয় হইতে পারি, কেন এটা 1 এর থেকে নিচে গেল, কেন এটা 1 থেকে বেটার হইলো, তাই না? ধরা যাক কোনো গ্যাসে, এখানে একটা গ্যাস পাত্র আঁকি। আচ্ছা, ওই গ্যাস পাত্রটা আমি কপি করে আনি। আচ্ছা, ওকে, এই গ্যাস পাত্রটা আমি যদি নিয়ে যাই, এটা হচ্ছে সেই গ্যাস পাত্র। এখানে ধরা যাক কিছু গ্যাস আছে, ওকে, কিছু গ্যাস, সেই গ্যাসগুলো ছড়াই ছিটাই আছে। ওকে, তো এই গ্যাসগুলো আমরা গ্যাস জনিত রিজনে ভিডিওটা আবার শুরু করা লাগতেছে। আবার শুরু বলতে ওই পর্যন্ত ছিল, এখন পার্ট 2 অ্যাকচুয়ালি এটা চলতেছে। তো আমি যদি আগের ফিগারটায় আনি বা নতুন করে ফিগারটা ড্র করি, সেটা হচ্ছে এই পাত্র ছিল, পাত্রর মধ্যে বিভিন্ন গ্যাস ছিল। আচ্ছা, এটা কপি করে কি করি, তো এই আমার পাত্র ছিল, যেখানে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করছিলাম, সেটা হচ্ছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি এর থেকে একটা আয়তন রেডিউস করছিলাম কারণ মুক্ত স্পেস আমাদের কম ছিল, এন বি
ইকুয়ালস টু এনআরটি। ওকে, তো যার ফলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা যেটা বুঝতে পারি, বিভিন্ন জেড এর বিভিন্ন ভ্যালু আমরা কম বা বেশি যেটা ধরেছিলাম, যে কম হলে কি হবে, বেশি হলে কি হবে, সেটা বের করার ট্রাই করব, সেটা ফাইন্ড আউট করার ট্রাই করব। সেটা ফাইন্ড আউট করার জন্য আমি যদি এখানে গ্যাসগুলোকে বিভিন্ন ইয়েতে আনি, স্ট্রাকচারে, ধরা যাক গ্যাসগুলো এই অবস্থায় আছে, গ্যাসগুলো পাত্রে চলমান অবস্থায় আছে। এখন ধরা যাক আমার পাত্রটা, যে বাইরে যে প্রেসার মেজার করতেছে, বাইরে অ্যাকচুয়াল যে প্রেসার মেজার করতেছে, পাত্রের গায়ে যে চাপটা দিচ্ছে সেটা কম দিচ্ছে। সেটা যদি কম দেয়, তাই না, অর্থাৎ প্রেসারটা আমার এখানে কি কম প্রেসার পাচ্ছি, অর্থাৎ আমরা কি ধারণা করতে পারি, যে পাত্রের দেওয়ালে প্রেসারটা কম পাচ্ছি যেহেতু গ্যাসগুলো নিজের সাথে নিজে লেগে আছে, অর্থাৎ পাত্রের গ্যাসের যে মলিকুল গুলো আছে সেগুলো অনেক বেশি আকৃষ্ট হয়ে আছে, যার ফলে আমরা যে এখন গ্যাসগুলো যদি একই সাথে একদম একই স্পেসের মধ্যে সব গ্যাস ঢুকে পড়ে, মানে ধরা যাক এইটুকু একটা আয়তন, সেই আয়তনের মধ্যে আমার সব গ্যাস, পুরো পুরো গ্যাসটুকুই আছে, তাহলে কি আমার পাত্রের আয়তনটা কমে যাবে না? সে কমে কতটুকু হবে? ধরা যাক আমাদের যে এন স্কোয়ার যে বাই ভি স্কোয়ার যে টার্মটা আছে, অর্থাৎ এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, সেটা, সরি, পি এর ক্ষেত্রে কেন, আমার আয়তনের ক্ষেত্রে হিসাব করতেছিলাম। এনবি টার্মটা, এই এনবি টার্মটা আমাদের ধরা যাক যে টেন্স টু জিরো হয়ে গেছে, অর্থাৎ কোনো আয়তনই আমাকে বিয়োগ করতে হবে না, টেন্স টু জিরো, অর্থাৎ যে আয়তনটা আছে অবশিষ্ট, সেই আয়তনটাই আমরা গ্যাসের চলাচলের জন্য বরাদ্দ রাখছি। তো ভি মাইনাস এনবি, এই টার্মটা কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি এই টার্মটা ভি হয়ে যাবে। তো ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারি, ভি ইন্টু পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এনআরটি, সরি, এনআরটি। এখন আমরা যদি এখানে গুণ করে দিই, পিভি ইকুয়ালস টু ভিভি কাটা এ এন স্কোয়ার বাই ভি ইকুয়ালস টু এনআরটি। এখন আমরা সরি, এখানে প্লাস হবে, সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা এনআরটি দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো পিভি বাই এনআরটি ইকুয়ালস টু প্লাস এ এন স্কোয়ার বাই ভি ইন্টু, ধরা যাক সামথিং এনআরটি। ওকে, এই টার্মটাকে আমরা ধরি যে এটা হচ্ছে এক্স পরিমাণ, ঠিক আছে, ইকুয়ালস টু এনআরটি দ্বারা ভাগ করলে কি পাশে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই না? এখন পিভি বাই এনআরটি, এই টার্মটার সাথে তো আমরা পরিচিত, এই টার্মটাকে আমরা একটু আগেই মানে ডিফাইন করলাম যে পিভি বাই এনআরটি, এই টার্মটাকে আমরা জেড বলতে পারি। জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, অর্থাৎ 1 থেকে কোনো কিছুর পরিমাণ একটা পিও হবে, মানে জেড এর ভ্যালুটা একের থেকে একটু কমে যাচ্ছে, অর্থাৎ জেড ইজ লেস দেন 1। তাহলে আমরা কি ধারণা করেছিলাম, যে পাত্রের দেয়ালে যেহেতু গ্যাস আমার কম প্রেসার দিচ্ছে, সেহেতু আমার আয়তনটা প্রায় যে আয়তনটা শুরুতে ছিল আদর্শ গ্যাসের জন্য ছিল, সেই বরাদ্দ ছিল, সেই আয়তনটাই আমার লাভ করতেছে। দ্যাটস ওয়াই সেটা যদি ভি এর সমান হয়ে যায়, তাহলে আমরা ধরতে পারি যে সংকোচনশীল গুণাঙ্ক সেটা 1 এর থেকে কম। এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে সেটা সংকোচন অবস্থায় আছে, গ্যাসটা সংকোচন অবস্থায় আছে। আর জেড এর ভ্যালুটা যদি আমার এখন, এখন আমরা কি ট্রাই করবো, এখন আরেকটা জিনিস বের করার ট্রাই করবো যে জেড এর ভ্যালু 1 দ্বারা কি বোঝায়। তো জেড এর ভ্যালু 1 কখন হবে, যখন পিভি এর গুণফলটা আরটি থেকে বেশি, এনআরটি থেকে বেশি হয়ে যাবে, তাই না? এখন ধরা যাক এই যে আমার গ্যাসগুলো ছিল, এখন আমার এই যে গ্যাসগুলো ছিল, সেই গ্যাসের জেড এর মান যখন গ্রেটার দ্যান 1 হবে, তখন কেমন হবে অবস্থাটা, বা গ্রেটার দ্যান 1টা আনার জন্য আমরা এখানে ধরে নিয়েছিলাম কি, যে
পাত্রের অবভিয়াসলি একটা এখানে প্রথমে ধরে নিয়েছিলাম যে আমার গ্যাসগুলো কোনো আয়তনই দখল করে নেয়, অলমোস্ট জিরোর কাছাকাছি আয়তন দখল করেছিল। এখন আমরা ধরে নিব যে আমরা যে বাইরের হচ্ছে কি বলা যায় এটাকে, আমরা যে প্রেসারটা পাইতেছি একদম বাইরে, হ্যাঁ, সেই প্রেসারটা ধরা যায় হাইয়েস্ট প্রেসার পাচ্ছি। একদম একটু আগে যখন যেমন আয়তন, সরি, বাইরে আমরা কোনো প্রেসারই পাইতেছিলাম না, এখন আমরা বাইরে একদম সর্বোচ্চ প্রেসারটা পাইতেছি। সর্বোচ্চ প্রেসারটা যদি পাই তখন পি প্লাস এ বাই এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখন আমাদের গ্যাসের ক্ষেত্রে যদি সর্বোচ্চ প্রেসার হইতে পারে, এই টার্মটা কি আমাদের আর প্রয়োজন আছে? আমাদের গ্যাসের প্রেসারটা যদি সর্বোচ্চ হয়, তো এই টার্মটা আমরা যদি জিরো ধরি, তখন এই পুরো টার্মটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে টেন্স টু কিসের সমান, পি এর সমান। অর্থাৎ পাত্রের গায়ে একদম এত প্রেসারের ঠেলায় আমরা এই অতিরিক্ত প্রেসারটা আর অ্যাড করবো না। এখন আমরা যদি এই অতিরিক্ত প্রেসারটা অ্যাড না করি, পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি, ভিতরে যদি আমরা গুণ করে দিই পিভি মাইনাস পি এন বি ইকুয়ালস টু এনআরটি, এই টার্মটাকে আমরা এক্স ধরি, আর এই টার্মটাকে আমরা পুরো টার্মটা এনআরটি দ্বারা ভাগ করি। পিভি বাই এনআরটি কে আমি এখানে ডিরেক্ট লিখলাম জেড মাইনাস এক্স ইকুয়ালস টু 1। পরের লাইনেই আমি লিখতে পারবো জেড এর ভ্যালু 1 প্লাস এক্স, দ্যাট মিনস আমার জেড এর ভ্যালুটা 1 এর থেকে বেটার, অর্থাৎ জেড ইজ গ্রেটার দেন 1। এটার মানে আমার বোঝাচ্ছে যে গ্যাসটা পাত্রের দেয়ালে যখন অনেক প্রেসার প্রয়োগ করতেছে, তখন গ্যাসটা সম্প্রসারিত অবস্থায় আছে। আদর্শ গ্যাসে যেমন জেড ইকুয়ালস টু 1 ফলো করতো, পিভি যেমন এনআরটি এর সমান হতো, এই গ্যাসের ক্ষেত্রে 1 এর চেয়ে বেটার মানে মান প্রদর্শন করতেছে। দ্যাট মিনস আমার গ্যাসগুলো, অর্থাৎ পি এবং বি এর গুণফলটা অনেক বেশি, যেখানে আমি পাত্রের গায়ে যেখানে সর্বোচ্চ প্রেসার পাচ্ছি, সেই প্রেসারটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে, অর্থাৎ এ যদি কাঁচের দেয়ালে সর্বোচ্চ সব জায়গায় প্রেসার দেয়, এইখানে এখানে অনেক প্রেসার পাত্রের মধ্যে, তাই না? গ্যাস কি একদম সংকোচন অবস্থায় আছে তখন? আর গ্যাস কি তখন আর লেগে লেগে আছে? তখন তো গ্যাস একদম মানে একের পেটে আরেকজন বৈশা নাই, তখন তো একদম ছড়াই ছিটাই একদম এই এদিক যেতেছে এদিক যেতেছে পুরা মানে একদম হইচই একটা অবস্থা। তো সেই যে অবস্থার ক্ষেত্রে আমার আয়তন কি সংকোচন রাখার অবস্থা আছে, তখন আমার হচ্ছে 1 এর থেকে যখন বেটার হচ্ছে জেড এর মান, তখন সেটা আমাদেরকে এটাই ইন্ডিকেট করতেছে যে গ্যাসের আয়তনটা অনেক সম্প্রসারণ জনিত অবস্থায় আছে, অর্থাৎ সেটা সম্প্রসারণটা বেশি, সংকুচিত অবস্থায় নেই, সেটা সম্প্রসারণ অবস্থায় আছে। এটাই আমাদেরকে জেড এর মানটা ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আমরা এখন এখান থেকে একটা সামারি টানতে পারি পুরা লেকচারের, যে আমরা অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসের যে হচ্ছে ইকুয়েশন ফলো করতাম, সেটা তো আমার হচ্ছে বাস্তব গ্যাস ফলো করতেছে না। একটা টার্ম আমাকে অ্যাড করতে হচ্ছে, যে এই টার্মটা আমাদেরকে বলে দিচ্ছে যে এই টার্মটা যদি আমরা এখন মিস না করি, সেই মিস না করা টার্মটা আমার অ্যাড করার ফলে সেটা বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের ইকুয়েশনটা অনেকটা ম্যাচ করাইতে পারতেছি। দেন আমরা দেখলাম যে আমি ফ্রি মুভেবল স্পেসটা আমরা আগে কাউন্ট করতাম না, আমরা আগে কাউন্ট করতাম পাত্রের আয়তন। এখন পাত্রের আয়তন যেহেতু আমরা কাউন্ট করতেছি না, এখন আমরা ফ্রি মুভেবল স্পেসটা কাউন্ট করতেছি, অর্থাৎ ফাঁকা স্থান। সেই ফাঁকা স্থান পরিমাপ করার জন্য আমাদেরকে একটা টার্ম বিয়োগ করতে হইলো, সেটা হচ্ছে বি দিয়ে প্রকাশ করলাম সেই টার্মটাকে। সেই টার্মটাকে যখন আমরা বিয়োগ করলাম, সেই টার্মটা বিয়োগ করার ফলে আমরা পাত্রের এক্সাক্ট আয়তনটা পেলাম। আর এক্সট্রা প্রেসার কেন অ্যাড করলাম? এক্সট্রা প্রেসার অ্যাড করলাম পাত্রের গায়ে যে আমরা প্রেসারটা পাচ্ছি সেটা তো অ্যাকচুয়াল প্রেসার না, আমরা যে প্রেসারটা পাচ্ছি মানে গ্যাস আকর্ষণজনিত কারণেও তো একটা প্রেসার পাচ্ছে। তো এখন আকর্ষণজনিত কারণে যদি প্রেসার পেয়ে থাকে, তাইলে ও আর হচ্ছে পাত্রের দেয়ালে মেঝের কিন্তু প্রেসারটা আমার অ্যাকচুয়াল প্রেসার না, আমাদেরকে কিছু পরিমাণ প্রেসার অ্যাড করতে হবে। এখন সংকোচনশীল গুণাঙ্ক কি? গ্যাসটা কি আমার সংকোচনজনিত অবস্থায় আছে, নাকি প্রসারণজনিত অবস্থায় আছে, নাকি আইডিয়াল কন্ডিশন ফলো করতেছে, সেটা হচ্ছে পিভি বাই এনআরটি একটা রেশিও ফলো করে আমরা সেটা মেজার করতে পারি। আর এখানে আমরা কার্ভে দেখলাম যে বিভিন্ন অণু আমাদেরকে সঠিক যে পিভি রেখাটা ছিল সেটার সমান
সমান্তরালেও যাচ্ছে না, সমানেও যাচ্ছে না, একটু উঁচু নিচু হচ্ছে। কেন হচ্ছে সব এক্সপ্লেন করা হয়েছে। কারণ কি, যার হচ্ছে আকর্ষণ বেশি, যাকে তরলে করা সহজ হবে, তাকে তার বিচ্যুতির পরিমাণ অবশ্যই অনেক বেশি হবে। আর বিচ্যুতির পরিমাণ কাকে বোঝানো হয়েছে, এই লাইন থেকে নিচে যতটুকু সর্বোচ্চ গিয়েছে, নিচে যে লাইনটাকে সর্বোচ্চ দেওয়া হয়েছে সেটার বিচ্যুতিটা সবচেয়ে বেশি। ওকে, এখন আমার কিছু পরিমাণ প্রেসার আমাকে হচ্ছে যে অ্যাড করেছিলাম, এখন পাতের দেয়ালে আমরা যদি আমরা যদি ধরেই নিই যে গ্যাসের অণুগুলো একই জায়গায় অবস্থান করতেছে, তাহলে কি পাতের দেয়ালে আমরা কম প্রেসার পাবো। এখন গ্যাসগুলো সংকোচনজনিত অবস্থায় আছে, সেটা তো আমরা এখন গেস করতে পারলাম। এখন যদি সংকোচনজনিত অবস্থায় থাকে আমার, তাহলে এনবি টার্মটা আমাকে আর বিয়োগ করতে হচ্ছে না। আমরা সরি, এনবি টার্মটা যদি বিয়োগ নাই করতে হয়, হ্যাঁ ঠিকই বললাম, এনবি টার্মটা যদি আমাকে বিয়োগ নাই করতে হয়, তাহলে এনবি টার্মটা আমাকে জিরো ধরতে হবে। আর এনবি টার্মটা যদি জিরো ধরি, তাহলে ভিটা আমরা অ্যাকচুয়াল ভিটাই বসাবো। সব গুণ করলাম, ইকুয়েশন থেকে আমরা দেখলাম যে এর ভ্যালু আসলেই আমার ওয়ান এর থেকে কম আসতেছে। দ্যাট মিনস আমার আমরা যদি এখন সংকোচনজনিত অবস্থায় রাখি, তাহলে তাহলে আমার হচ্ছে গ্যাসগুলো একই সাথে অবস্থান করতেছে এবং পাতের সাথে একই সাথে কম প্রেসার আমাকে প্রয়োগ করাচ্ছে। আর আমরা যদি ধরে রাখি পাতের গায়ে একদম অনেক প্রেসার প্রয়োগ করতেছে, তখন যে প্রেসারটা আছে, তার ফলে আমাদেরকে যে দেখাচ্ছে যে আয়তনটা তখন আর সংকোচনিত অবস্থায় নাই, সেটা অনেক প্রসারণজনিত অবস্থায় আছে। যার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেড এর ভ্যালু অ্যাকচুয়ালি আমার ওয়ান এর থেকে বেটার হচ্ছে। যার ফলে আমরা এখান থেকে আরো একটা টার্ম, মানে জেড এর ভ্যালু এখানে মানে লেস দেন ওয়ান দ্বারা বোঝাচ্ছে গ্যাসটা আকর্ষণজনিত অবস্থায় আছে। গ্যাসটা কি অবস্থায় আছে? আকর্ষণজনিত অবস্থা। অর্থাৎ সংকোচন বা আকর্ষণজনিত অবস্থা একই কথা, আকর্ষণজনিত অবস্থায় আছে। আর এখানে কি 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 হচ্ছে? সম্প্রসারণ হচ্ছে গ্যাসের। যার ফলে এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে গ্যাসগুলো পরস্পরকে বিকর্ষণ করে দূরে দূরে ঠেলে দিচ্ছে, অর্থাৎ বিকর্ষণ করে দূরে দূরে ঠেলে দিচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম।